এনআইটি জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে আমাদের এনআইটির একজন অ্যালামের সাথে কথা বলতে এসেছি, যিনি বর্তমানে বাইজেড স্টিলে একজন আইটি ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। চলুন আজকে তার শিক্ষা জীবন এবং কর্মজীবনের কিছু স্মরণীয় মুহূর্ত জেনে নিই। তার আগে আমরা ওনার নিজের মুখ থেকে আমরা ওনার সাথে পরিচিত হয়ে নিচ্ছি। স্যার কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে নিচে একটু পরিচয় করিয়ে দিতেন। আমি ইঞ্জিনিয়ার এমডি জসিমউদ্দিন। আমি বাইজিদ স্টিলে গত 13 বছর ধরে কর্মরত। আমি এখন এখানকার আইটি ইনফ্রাস্ট্রাকচারটা দেখি। আমার এখানে আমার সাবঅর্ডিনেট আছে 5-6 জনের মতো। আমার ঢাকা অফিস, কর্পোরেট অফিস, ফ্যাক্টরি অফিস, টোটাল আইটি ইনফ্রাস্ট্রাকচারটা আমি এখানে দেখি আর কি। স্যার আসলে আপনি এনআইটি থেকে কখন বেরিয়েছেন স্যার? আমি এনআইটি থেকে বের হয়েছি 2006-এর লাস্টের দিকে, ডিসেম্বরের, আমার এখনও মনে আছে ডিসেম্বরের 7 তারিখ আমাদের রেজাল্ট দিয়েছিল, ফাইনাল রেজাল্টটা দিয়েছিল আর কি। জি, আর সাবজেক্ট কোনটা ছিল স্যার আপনার? আমার সাবজেক্ট ছিল হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা স্যার, আপনি তো এনআইটিতে পড়েছেন এবং ডিপ্লোমা করেছেন হচ্ছে কম্পিউটার সায়েন্সে, এবং সেদিক থেকে হচ্ছে আপনি এনআইটিতে কী কী শিখতে পেরেছেন যেটা আপনার কর্মজীবনে এখনও ওইভাবেই প্রতিফলিত হচ্ছে? আসলে স্টুডেন্ট লাইফে এবং কর্মজীবনে টোটালি ডিফারেন্স একটা ফিল্ড। মানে এখানে আপনি কখনো স্টুডেন্ট লাইফে যে যা শিখবেন বা যা গেইন করবেন সেটা কর্মজীবনে পুরোপুরি কাজে আসে না। অনেক সময় হয়তো আপনি মানে একটা কথা আছে না, পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন। এখানে আমরা যেহেতু টেকনিক্যাল লেখাপড়া করি, টেকনিক্যাল পার্টগুলো ওখানে বেসিকগুলো শিখি, যেটা আমার কলেজ থেকে আমি শিখে এসেছি। এখানে টোটালি ডিফারেন্ট একটা ফিল্ড, যেখানে আমার প্র্যাকটিক্যালি কাজগুলো মিলাতে হয়, যেখানে আপনার 2-2 4 না হলে কখনো এটা কমপ্লিট হয় না। তো সেক্ষেত্রে বলা যায় যে আমি বেসিকটা শিখেছি আমার কলেজ থেকে, এবং এই বেসিক শেখার কারণে আমি এখানে ডিটেল এবং প্র্যাকটিক্যালি কাজগুলো করতে পারছি আর কি। জি স্যার, প্র্যাকটিক্যাল কাজের কথা যখন আসছে তখন আমার একটা প্রশ্ন আসতেছে, সেটা হচ্ছে এনআইটিতে যে ল্যাব সুবিধাগুলো আছে সেগুলো কি পর্যাপ্ত কিনা? আপনাদের সময় আসলে কেমন ছিল? এখন আমি তো কলেজের সাথে এখনো রিলেশন আছে, আমি প্রায়ই যাই কলেজে। এখন যে ইনফ্রাস্ট্রাকচার বা ল্যাব ফ্যাসিলিটিস, তখন আমরা ওই ধরনের ফ্যাসিলিটি পাইনি। আমরা সত্যি কথা বলতে 2006-এ বা 2002-তে আমি যখন ভর্তি হই, আমি কখনো এত ভাস্ট লেভেলে, এখন যে ভাস্ট লেভেলের ল্যাব ফ্যাসিলিটিস আছে আমরা ওই ধরনের ফ্যাসিলিটি ভোগ করিনি। আমার মনে হয় এখন যে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে বা এখন যে স্টুডেন্টরা ভর্তি হবে আগামীতে, তারা অনেক বেশি ভাস্ট লেভেলের ল্যাব ব্যবহার করার সুবিধা পাবে। আমাদেরকে যদি স্যার একটু জানান যে বর্তমানে যারা এনআইটিতে পড়ছে অথবা যে কোনো পলিটেকনিকে পড়ছে, ওদের আসলে এই মুহূর্তে কি করা উচিত, যারা অলরেডি অনগোয়িং আছে তাদের ডিপ্লোমা কোর্সের মধ্যে আর কি? ডিপ্লোমা কোর্সে যারা আছে, আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট কলেজের সাথে রিলেশন রাখা উচিত এবং প্রতিনিয়ত ওনাদের ক্লাসগুলো কমপ্লিট করা উচিত। আমরা আমাদের জীবন থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে, ক্লাসে যদি কোনো ছেলে অমনোযোগী হয় বা ক্লাসে অনিয়মিত হয়, তাহলে সে যে বেসিকগুলো শেখানো হয়, স্যারেরা অনেক ট্রাই করে, আমরা দেখেছি আমাদের লাইফ থেকে, স্যারেরা অনেক ট্রাই করে আমাদেরকে দিতে। তখন একটা এজে গিয়ে তখন আসলে স্টুডেন্টরা ওইভাবে মানে মনোযোগী থাকে না। মনোযোগী না থাকার কারণে সে জিনিসগুলো নিতে পারে না। পরবর্তীতে বেসিকের ল্যাকিংয়ের কারণে, ল্যাক অফ বেসিক বলতে পারি আমরা, ল্যাক অফ বেসিকের কারণে পরবর্তীতে ওরা প্র্যাকটিক্যাল ফিল্ডে ফেল করে বা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে হাবুডুবু খায় বলা যায়। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পড়াশোনাটা ঠিকমতো করতে হবে। ডেফিনেটলি পড়াশোনাটা ঠিকমতো করতে হবে এবং ক্লাসে মনোযোগী হতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টের উচিত, আমার মনে হয় ক্লাসে যদি কেউ মানে একদম খারাপ স্টুডেন্ট যদি হয়, ক্লাসে যদি সে নিয়মিত হয়, আমার মনে হয় ডিপ্লোমাটা পাস করা ওর জন্য অনেক বেশি ইজিয়ার হবে। জি আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে এখন বর্তমান যে সময় চলছে, যেটা হচ্ছে আইটির যুগ, অথবা এখন পঞ্চম বিপ্লব শুরু হয়ে শিল্প বিপ্লব শুরু হয়েছে, যাকে আমরা 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে পারি। ওই দিক থেকে আসলে কারিগরি দক্ষতা সম্পন্ন বা এই টেকনিক্যাল জ্ঞান যাদের আছে তাদের চাহিদাটা কেমন, বা ওই পার্টিকুলার ওয়েতে আসলে পড়াশোনাটা করাটা কতটুকু জরুরি স্যার? আমি তো টেকনিক্যাল ফিল্ডের কথা আপনি জিজ্ঞেস করলেন। আমরা নর্মাল ফিল্ডে যারা কাজ করে, বা যেমন ধরেন অ্যাকাউন্টসে বলেন, ফাইন্যান্সে বলেন, আপনার প্রত্যেকটা ফিল্ডেই টেকনিক্যাল, এই যে আপনি পঞ্চম শিল্প বিপ্লবের কথা বললেন, প্রত্যেকটা সেক্টরই এখন
কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে। আপনি যেখানেই কাজ করতে যান কোনো একটা সফটওয়্যার ইউজ করতে হবে, যেখানেই কাজ করতে যান আপনার টেকনোলজির সাথে আপনাকে কাজ করতে হবে। এখন প্রত্যেকটা মানুষেরই বা প্রত্যেকটা স্টুডেন্টই বলা যায়, আমি যেহেতু আপনি এনআইটি থেকে এসেছেন, প্রত্যেকটা স্টুডেন্টেরই টেকনোলজি বা টেকনিক্যাল পার্টটা শার্প হইতে হবে এবং প্রত্যেকটা ফিল্ডে কাজ করার জন্য এই টেকনিক্যাল পার্টটা অবশ্যই জরুরি। আর আরেকটা বিষয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখন তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগ চলছে, অর্থাৎ পুরো বাংলাদেশের মধ্যে বড় বড় ফ্যাক্টরি তৈরি হচ্ছে। তো ওই সমস্ত জায়গাতে আসলে মানে কারিগরি দক্ষতা সম্পন্ন মানুষের খুব বেশি প্রয়োজন। এই ক্ষেত্রে স্যার আপনি আমার সাথে কতটুকু একমত হবেন? আমি 100% একমত হব। আমি যেহেতু টেকনিক্যাল ফিল্ডের থেকে এসেছি, আমার তো আরও কয়েকটা ইন্ডাস্ট্রির সাথে পরিচিত। এটা আমার ফার্স্ট জব না, আমি আরও 3-4টা জব করে এসেছি। তো আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলবো টেকনিক্যাল পার্ট বা টেকনিক্যাল লেখাপড়া করে কোনো একটা স্টুডেন্ট বা কোনো একটা লোকের বা কোনো একটা পার্সনের খুব বেশি স্কোপ থাকে কাজ করার। এবং আপনি যেখানেই যান, যে কোনো ইন্ডাস্ট্রিতে যান, টেকনিক্যাল পার্ট যারা টেকনিক্যালি শার্প বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা বিএসসি ইঞ্জিনিয়ার বলেন, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের এক রকমের ইয়ে থাকে, মানে দক্ষতা থাকে। ওই দক্ষতার কারণে ওরা জব পেতে বা যে কোনো জবে কুপ আপ করতে ইজি হয় ওদের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে স্যার, মানে এখন বর্তমান যে সময় চলছে, এই সময় অনুযায়ী অনেকে মনে করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার অনেক সুন্দর বা নিরাপদ, আর ডিপ্লোমা যারা করে তাদের আসলে ক্যারিয়ারটা ওইভাবে গঠিত করতে অনেক সমস্যা হয়ে যায়। তো স্যার এই ক্ষেত্রে আপনার আসলে বলার কি আছে, আসলে ক্যারিয়ারের ক্ষেত্রে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আসলে কতটুকু নিরাপদ? ধন্যবাদ ভালো একটা কোয়েশ্চেন করার জন্য। বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আবার আমরা পাশাপাশি সামনাসামনি করে দিয়েছি, আসলে এটা কখনোই করা ঠিক না। বিএসসি ইঞ্জিনিয়ার করে একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার যখন কোনো একটা জবে জয়েন করতে যায়, তখন তাকে প্রুভ করতে হয় তার লেভেলে। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিশ্চয়ই ওই লেভেলে তাকে প্রতিযোগিতা করতে হয় না। আমি আমার ইন্ডাস্ট্রির বা বাইজিৎ স্টিলের কথাই ধরি না কেন, আমাদের এখানে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, অনেক বিএসসি ইঞ্জিনিয়ার আছে। সেই পরিমাণে আমি দেখছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিযোগিতার পরিমাণ কম এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতিযোগিতার পরিমাণ বেশি। যেহেতু জব লেভেলে হাই থাকে বিএসসি ইঞ্জিনিয়াররা, সেই ক্ষেত্রে জব প্রতুলতা বলবো, জবের চাহিদা অনুযায়ী যে পরিমাণ চাহিদা থাকে, ওই পরিমাণ চাহিদা বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য থাকে না, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকে। অর্থাৎ মানে সর্বশেষ কথা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে যে একজন বিএসসি ইঞ্জিনিয়ারের তুলনায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের চাকরি করার সুবিধা একটু বেশি, অনেক বেশি, প্রতিযোগিতা কম এবং তাদের জব সিকিউরিটি বলেন, আপনি প্রত্যেকটা জব অ্যাভেলেবিলিটি বলেন, প্রত্যেকটা সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য অনেক অনেক বেশি চাহিদা সম্পন্ন, অনেক বেশি স্কোপ তৈরি হয়, যেগুলো দিয়ে তারা নিজেদেরকে প্রুভ করার চান্স পায়। স্যার আমরা একটু আবার এনআইটির দিকে ফেরত আসতেছি। সেটা হচ্ছে স্যার, এনআইটিতে যখন আপনারা পড়াশোনা করেছেন, সেক্ষেত্রে স্যার আপনার কোনো স্মৃতিময় ঘটনা আছে কিনা যেটা আমরা দর্শকদেরকে জানাতে পারবো? হ্যাঁ, আমার স্মৃতিময় ঘটনা তো অনেক। এখন যেটা মনে পড়ছে, আমি জেনারেল লাইন থেকে লেখাপড়া করে গেছি, আমরা টিটিসি থেকে লেখাপড়া করিনি, আমি জেনারেল লাইন থেকে লেখাপড়া করেছি। তো আমার একজন গণিত টিচার ছিলেন সিদ্দিক স্যার নামে। তো উনি যখন আমি যখন ক্লাসে বসছি, আমরা অনেকেই থার্ড সেমিস্টারে আমাদের একটা ক্রিটিক্যাল অঙ্ক উনি করাতেন, উনি যেহেতু গণিত টিচার। তো স্যার সব স্টুডেন্টদের চেহারা দেখলে বলতে পারতেন যে কোন ছেলে অঙ্কটা পারবে। তো আমি যেহেতু ফার্স্ট বেঞ্চে, আমি আসলে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আমার স্যার আমাকে এইভাবে বলছে, জসিম তুই ছাড়া আর কে পারবে সেটা দেখ। তো এইটা আমার এখনো মনে আছে যে স্যারের কনফিডেন্স ছিল যে আমি পারবো, অন্য কারা পারবে সেটা তুই দেখ, মানে আমি দেখবো যে ওরা পারবে কিনা, আমি ওদেরকে দেখাই দিব। এই কথাটা খুব মনে পড়ছে। খুবই সুন্দর একটা স্মৃতি ছিল আসলে। আর আরেকটা বিষয় হচ্ছে স্যার, এনআইটিতে বা আপনার এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে পুরো জার্নি আছে, ওই জার্নিতে আসলে আপনি কোনো ব্যক্তিকে আপনার আইডল হিসেবে চিন্তা করেছেন কি কখনো স্যার? হ্যাঁ, আমি আমার কলেজের এখন বর্তমান চেয়ারম্যান আছেন স্যার, আমি ওনার সাকসেসটাকে গুরুত্ব দিই না, ওনার যেই মনের যেই একটা স্পৃহা এবং যেই ওনার যে চ্যালেঞ্জ নেওয়ার একটা দক্ষতা,
আমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি ওইটা দেখে ওনাকে আইডল হিসেবে মেনে নিয়েছি। আমি কলেজে গিয়েও অনেকবার স্টুডেন্টদেরকে বলেছি যে একজন মানুষ সফল হওয়ার জন্য কতটুকু চ্যালেঞ্জ নিতে হয় এবং কতটুকু চ্যালেঞ্জ নেওয়ার পরে একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং সাকসেস তার মধ্যে ধরা দেয়, সেটা আসান স্যার থেকে দেখে নেওয়া উচিত। আমি মনে প্রাণে বিশ্বাস করি আসান স্যারের মতো যদি কেউ এই ডেডিকেশন এবং মনোবল দিয়ে কাজ করে জীবনে সাকসেস অবশ্যই আসবে। আমি এক্সাম্পল হিসেবে এনআইটির বর্তমান অবস্থা ধরতে পারি। এনআইটির নিজেদের ভবন আছে এখন। আমাদের সময় আমরা ভাড়া একটা বিল্ডিং ছিল, ভাড়া বিল্ডিংয়ে ক্লাস করতাম। এখনকার স্টুডেন্টরা ভাড়া বিল্ডিংয়ে ক্লাস করতে হয় না, নিজস্ব বিল্ডিংয়ে ক্লাস। এখন এটা কিন্তু এমনি হয়নি, এটা একটা সাকসেস বলবো আমি আহসান স্যারের। মানে এটা হচ্ছে মানে আহসান হাবিব সাহেবের একটা বড় অবদান অবশ্যই, বা ওনার ডেডিকেশনের পরিচয় বহন করছে আসলে। জি, ওনার অনেক সাহস এবং উনি অনেক বেশি ডেডিকেশনের কারণেই আজকে এই জায়গায় পৌঁছেছেন। অনেক ধন্যবাদ স্যার। আমরা আমাদের ইন্টারভিউর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ করার আগে স্যার আমরা জানতে চাইবো যে আমাদের বর্তমান স্টুডেন্ট যারা আছে, যারা পড়াশোনা করছে যে কোনো ধরনের হোক, ডিপ্লোমাতে বা জেনারেল লাইনে পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে স্যার আপনার কি একটা উপদেশ থাকতে পারে কিনা? আমি অত বড় অধ্যত্ত দেখাবো না, উপদেশ না, আমি ওনাদের জন্য রিকোয়েস্ট করব। আমি রিকোয়েস্ট করতে পারি আমার ছোট ভাইদের জন্য, আপনারা আপনাদের ক্লাসে নিয়মিত থাকবেন, ক্লাস কখনো ফাঁকি দিবেন না। আমি নিজে জীবন থেকে যেটা শিখেছি, ক্লাসে যদি কোনো স্টুডেন্ট মনোযোগী থাকে তার পাস করতে সুবিধা হয় এবং পরবর্তীতে আমি কালকে পরীক্ষা আমি আজকে পড়ে যদি প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষা দেই, তাহলে আমার যেই মার্কসটা আমি আশা করব, নিশ্চয়ই আমি প্রত্যেকদিন ক্লাস করার পরে যখন আমি আমার প্রত্যেক দিনের পড়া বা প্রত্যেক দিনের আমার প্রিপারেশন যদি ঠিক থাকে, তাহলে আমার পরীক্ষার আগের দিন আর এত কষ্ট করতে হবে না। প্রত্যেককে আমি বলবো ক্লাসে মনোযোগী হওয়ার জন্য এবং টিচারদের প্রতি রেসপেক্ট দেখানোর জন্য। আরেকটা আমি এখানে একটু জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে পরিমাণ টিচারদেরকে রেসপেক্ট করতাম, আমার কেন জানি মনে হয় এখন রেসপেক্টটা অনেক বেশি কমে গেছে। মানে টিচারদের প্রতি বলেন, বাবা মার প্রতি বলেন, এখন যারা ছোট ভাই বোনরা আছে তারা ওই রেসপেক্টটা দেয় না, যে রেসপেক্টটা আসলে ওরা পাওয়া উচিত। অ্যাজ এ টিচার হিসাবে বলেন, অ্যাজ এ মা বাবা হিসাবে বলেন, আমি যদি কাউকে রেসপেক্ট করি, আমার মা বাবাকে যদি আমি রেসপেক্ট করি, তাহলে আমি অন্যদের কাছে রেসপেক্টেড হব। আমার টিচারদেরকে যদি আমি রেসপেক্ট করি, তাহলে আমার ছোট ভাইরা আমাকে রেসপেক্ট করবে। এইটা আসলে খুবই কম দেখা যায়। আমি আমার ছোট ভাইদের প্রতি এই দুইটা জিনিসই রিকোয়েস্ট করব, ক্লাসে মনোযোগী হওয়া এবং মুরব্বীদের বা টিচারদের সম্মান করা। প্রপারলি ওনাদেরকে সম্মান করলে যেমন ওনারা উইলিংলি একজন স্টুডেন্টকে গিয়ার আপ করতে বা লেখাপড়ায় আরও উত্তরোত্তর উন্নতি করতে সাহায্য করবে, মন থেকে আসবে, তখন জিনিসটা আসলে একটা ভালোবাসা জন্মাবে টিচার এবং স্টুডেন্টের প্রতি, যে না আমার স্টুডেন্ট তো ভালো, আমার স্টুডেন্ট আমাকে রেসপেক্ট করে, আমি যতটুকু সম্ভব ওকে আমি আগায় দিই লেখাপড়া দিয়ে। এটুকুই বলবো। অনেক ধন্যবাদ স্যার। আজকে এই পর্যন্তই। আমাদের এনআইটি জব প্লেসমেন্ট সেলের পক্ষ থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।